আমরা আজকে আলিয়া ভাটকে দেখছি, টাইগার শ্রফকে দেখছি আর ভাবছি হ্যাঁ এদের বাবা কাকারা আছে, ফর্সা সুন্দর দেখতে দাঁড় করিয়ে দিচ্ছে। অরুণ রায়ের মতন পরিষ্কার মাথা, শিক্ষা, আমি মানে অসাধারণ, মানে আমার সেই শিক্ষা নেই আমি ওনার সম্বন্ধে কথা বলবো। প্রথম কাজ আমার পুলিশ ফাইল, আমার যেটুকুনি পাওয়া অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদার আমি বলি, তারা আমার মা বাবা আমার কেরিয়ারের। তো তারা এখনো আমি তাদের সঙ্গে অ্যাটাচ। আমি চারবাগে নাটক করছি। তুমি কোন সিনেমায় দেখো হিরো হিরোইন পাহাড়ে নাচ করছে, বা লাস্ট সিনে 64টা গুন্ডা পিটিয়ে বিয়ে হচ্ছে। এখন সিনেমা বাস্তব, বাস্তব কাহিনী নিয়ে হচ্ছে। কারণ অভিনয়ের জন্য প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড শিক্ষা দরকার। তো স্যান্ডি শাহকে যে 2-3 বার দেখেছি, আলাদা কিছু দেখিনি। তাই আমি কেউ অভিনেতার দরজা কোনোদিনই দিতে পারবো না। নমস্কার, আপনাদের প্রিয় পডকাস্ট থিয়েটার টেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে একজন মানুষ আছেন যিনি বাংলা বিনোদন জগতে তার বহুমুখী প্রতিভার জন্য স্বাক্ষর রেখেছেন। তিনি একাধারে যেমন বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ, তেমনি বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মও তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। তিনি পাওয়ার, বিনয় বাদল দীনেশ, গিরগিটির মতো সফল বাংলা চলচ্চিত্রে আমাদের মন জয় করেছেন। ছোট পর্দায় তোমায় আমায় মিলে, টাপুর টুপুর, রানী রাসমণির মতো জনপ্রিয় দৈনন্দিন ধারাবাহিকে তার অভিনয় তাকে করে তুলেছে ঘরের ছেলে। আবার অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মও তার পদাচারণ ব্যাপক। বাংলা ওটিটিতে দ্য বেঙ্গল স্ক্যাম এবং হিন্দিতে হটস্টারের সিরিজ কালাতেও তিনি তার অভিনয়ের দাপট রেখেছেন। আমাদের আজকের অতিথি অভিনেতা দেবরাজ মুখার্জি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আড্ডা। নমস্কার দেবরাজ দা। নমস্কার। নমস্কার। কেমন আছেন? চলছে, ভালো আছে। আমরা শুরু করব আমাদের পডকাস্টটা একেবারে আপনার ছোটবেলা থেকে। আচ্ছা। হ্যাঁ, ছোটবেলাটা কেমন ছিল? প্রচন্ড ডান পিটে ছিলাম, দুষ্ট ছিলাম। একটা মেন গেট ছিল, যে কোয়ার্টারে আমরা থাকতাম সেই মেন গেটে আমি ঝুলতাম। এবং যে ধরো এক একটা বিল্ডিং 12-13টা বিল্ডিং ছিল, যেখানে 8টা করে ফ্ল্যাট ছিল, তার মানে প্রায় 96টা ফ্ল্যাট ছিল। তার মধ্যে যদি 30 জনও বাজার করে ফিরতো সকালবেলা, তাদের ব্যাগ থেকে আমি কিছু না কিছু নিতাম। সেটা আমার মানে অধিকার ছিল, অধিকার। তারাও হাসি মুখে দিতেন এবং আমাকে বাড়িতে মা বাবা খুব মারতেন ভিখিরি বলে। এটা আমি প্রত্যেক দিনই করতাম। তারপর যেরকম সবার ছোটবেলা হয়, কাদায় খেলে, পুকুরে স্নান করা, তারপরে মা বাবার কাছে মার খাওয়া, রাত্রি 2:30-এর সময় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাওয়া, হঠাৎ ব্যাট করতে করতে দেখা মা দাঁড়িয়ে আছে, খুঁজতে খুঁজতে চলে গেছে মাঠে। তো সবই আমার জীবনে হয়েছে, খুব মজা করে কেটেছে জীবন। সঙ্গে একটু পড়াশোনা, একটুই বলবো, একটু পড়াশোনা, যেরকম আর 4টে বাচ্চার খাটে, খেতে ভালোবাসা, মিষ্টির পোকা, যেগুলো এখন খুব মিস করি। এইভাবেই কেটেছে ছোটবেলা। আচ্ছা, মানে বেসিক্যালি শহরে বড় হলে এইগুলো পাওয়া খুব মুশকিল। বাট না, আমি তো যেহেতু নর্থ ক্যালকাটার ছেলে, নর্থ ক্যালকাটায় এখনো সেই হৃদয়ের টানটা আছে, যেটা সাউথে খুব একটা পাওয়া যায় না। খুব প্রফেশনাল ওখানে সব ব্যাপার স্যাপার, কিন্তু এখনো নর্থ ক্যালকাটায় ওই এবাড়ির চানাচুরের কৌটো কোথায় থাকে ও বাড়ি জানে। সো এখনো নর্থ ক্যালকাটায় আছে এই টানটা। ছোটবেলাটা খুব ভালো কেটেছে। ছোটবেলা থেকেই অভিনয়ের চর্চা ছিল? একদমই না, একদমই না। কোনোদিন আমাদের বংশে কেউ ছিল না। আমার দাদু, মানে বাবার বাবা ঠাকুরদা, আইটিসিতে চাকরি করতেন। সেটা অনেক বছর পরে আমি জানতে পারি তিনি আইটিসিতে নাটক করেছিলেন, নাপিতের রোল। তো আমাকে কাকা মামারা সবাই সেই জন্য বলে যে আমাদের দাদু করেছিল, মানে আমার দাদু করেছিল নাপিতের রোল। ওখান থেকেই নাকি আমার অভিনেতা হওয়ার রক্তে ছিল। তো জোকস অ্যাপার্ট, না কোনোদিনই আমি প্রফেশনাল ক্রিকেট খেলতাম। আমি কাউন্টি খেলেছি, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিলাম, কলেজের ক্যাপ্টেন ছিলাম, ডিভিশন খেলতাম। তো কোনোদিনই আমি ভাবিনি অভিনয় করবো। তারপরে ক্রিকেট খেলতে খেলতে, আর আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে লাস্ট পড়াশোনা করছিলাম, করতে করতে হঠাৎই অ্যাক্সিডেন্টালি মডেলিংয়ে চান্স, একজন আসেনি তাই আমাকে ডাকা হলো, লম্বা চওড়া ছিলাম সেই জন্য। এবং সেইটা করার পর ওখান থেকে আরেকজন ডাকলো, এরকম করে 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 আস্তে 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 মডেলিং স্টার্ট। ওখান থেকে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমার যেটুকুনি পাওয়া অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদার আমি বলি, তারা আমার মা বাবা আমার কেরিয়ারের। তো তারা এখনো আমি তাদের সঙ্গে অ্যাটাচ। আমি চারবাগে নাটক করছি তাদের সাথে। তারা আমাকে সুযোগ দিয়েছেন, যেটুকু পাওয়া তাদের জন্য। এবং তারা আমাকে অভিনয়ের দিকে আসতে সাহায্য করেন, বোঝান কি হয়, ওয়া কফা শেখান। তারপর আমি বম্বে চলে যাই অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করতে, ওখান থেকে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করি।
তারপরে কাজ করতে শুরু করি। শোনা যায় আপনি বোম্বেতে টেকনিশিয়ানের কাজও করেছেন, হুম। তো সেটা যদি বলেন। এটা সবাই করতে হয়, এটার মধ্যে তো মানে কোনো মানে এক্সট্রা আমি কিছু করেছি সেরকম না। ঋতিক রোশন, শাহরুখ খান সবাই করেছে। আহ, ওই যখন আমরা ফাঁকা বসে থাকি, স্ট্রাগল করি, রান্না করি, খাই, কাপড় কাচি, বাথরুম পরিষ্কার করি, তখন যদি কেউ বলে যে এটা করতে হবে, তোকে জেরক্স করতে হবে 300 কপি, 500 টাকা পাবি, আর একবেলা খাওয়া পাবি, যাতায়াত পাবি, কার না ভালো লাগে? তখন আমাদের কাছে 500 টাকা অনেক, কারণ আমি পোর্টফোলিও করার জন্য পয়সা জমাচ্ছিলাম। প্লাস টেকনিশিয়ানের কাজ করলে অনেক অভিনেতাদের কাছ থেকে দেখা যায় তারা একটা ক্যারেক্টার কিভাবে অ্যাপ্রোচ করে, লাইট, ক্যামেরা, ডিওপি যিনি থাকেন তিনি কিভাবে একটা সিনের জন্য সিনের ফিলিংস বুঝে লাইট করছেন, এইগুলো সামনে থেকে দেখলে ভবিষ্যতে অভিনয় করতে অনেক সুবিধা হয়। পুলিশ ফাইলেও কাজ করেছেন? প্রথম কাজ আমার পুলিশ ফাইল। আচ্ছা, বেশ। পুলিশ ফাইলে কাজ করলেন, মুম্বাইতে গিয়ে মডেলিং এর কাজ করলেন, টেকনিশিয়ানের কাজ করলেন, তারপর ছোট পর্দা। ছোট পর্দা। ছোট পর্দার শুরুটা কিভাবে হয়েছে? ছোট পর্দা শুরু হচ্ছে, আমি তখন বম্বেতে আমি স্ট্রাগল করছি তো। 2006-এ বন্যা হলো, ভয়াবহ বন্যা। তখন আমি ফিরে আসতে বাধ্য হলাম, কারণ তখন স্ট্রাগলারদের কাজ নেই। সিরিয়ালগুলো চলে যাচ্ছে সুইজারল্যান্ডে, সব যারা সিরিয়াল করে তাদের নিয়ে সবাই বাইরে বাইরে চলে যাচ্ছে, কোথায় ফটো জমা দেবো, কোথায় অডিশন দেবো। এবং আমার একটু একটু জন্ডিসও হয়েছিল, 2 বছর পুজো দেখিনি, সব মিলিয়ে আমি জুলাইয়ের 26 তারিখ বন্যাটা হলো, আমি আগস্টের 5-6 তারিখ নাগাদ কলকাতা ব্যাক করলাম। আমার একটা বন্ধু আমার সঙ্গে জিম করতো, ও নেভিতে চাকরি করতো, কারণ তখন প্লেনের টিকিটের দাম বম্বে টু কলকাতা যাচ্ছিল প্রায় 25-30 হাজার টাকা, আমার কাছে ছিল না। তো সে তার কার্ডে কিছুটা টাকা সে দিয়ে, কিছু ডিসকাউন্ট দিয়ে আমার কাছ থেকে কিছুটা টাকা নিয়ে মোটামুটি প্লেনে উঠিয়ে দিল। বাড়ি ফিরলাম, এবং যেহেতু অরিন্দম দা এবং খেয়ালিদিকে ভীষণ ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, কলকাতায় এতদিন পরে এসেছি, তো তাদের সঙ্গে দেখা করতে যাব। দেখা করতে গিয়ে আমি খেয়ালিদিকে ফোন করলাম, উনি বললেন যে দাদা তো ভারতলক্ষ্মীতে আছে। ভারতলক্ষ্মী সেটা আবার কি? বলছে ওটা একটা স্টুডিও, নবীনা সিনেমা চিনিস? না সেটা চিনি, ওটার পাশেই যা, ওখানে দাদা একটা সিরিয়াল এই নাম ডিরেক্ট করছে। আমি গেলাম, পাশে প্রডিউসার বসেছিলেন ইন্দ্রনীল সেন, প্রণাম করলাম দুজনকেই, গুরুজন। তো উনি বললেন ছেলেটা কে রে? তুমি কতদিন আছো? ভাই আর অনেকদিন দুর্গাপুজো দেখিনি, মাস তিনেক তো আছি, 8ই অক্টোবর ভাবছি টিকিট কাটবো। তাহলে এটা করো তো, একটা ভালো চরিত্র আছে তোমার জন্য, একবার দেখি পড়ে মুখস্থ করে বলো তো। আমার স্ক্রিন টেস্ট করা হলো, অভিনয় দেখা হলো। তারপরের দিন থেকে আমি সেই সিরিয়ালটায় ঢুকলাম, এবং তারপরে ওটা আমি শেষের দিকে ঢুকেছিলাম, 3-3.5 মাস পর সিরিয়ালটা বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি প্রথম সিরিয়াল যেটা প্রথম দেখেছিলাম সেটা হচ্ছে রাজা গজা, সবাই দেখেছে। রাজা বাজার। ওইটা আমার প্রথম সিরিয়াল, যেটা আমি শুরুর থেকে ছিলাম। তারপর তো এখন 107 নম্বর সিরিয়াল চলছে। 107 নম্বর সিরিয়াল চলছে। বর্তমান কোন কোন ধারাবাহিক আপনি কাজ করছেন? স্টার জলসায় করছি শুভ বিবাহ, জি বাংলায় করছি কোন গোপনে মন ভেসেছে, আর জি বাংলায় নতুন একটা সিরিয়াল এসেছে কুসুম, ওটাতে পড়া শুরু করেছি। আচ্ছা, অভিনেতা দেবরাজ মুখার্জি রাস্তায় বেরোয়, একদম বেরোয়। মাটির মানুষ, ছোটবেলা থেকেই রাস্তার সাথেই বড় হওয়া, একদম এখনো রাস্তায় বেরোয়। এখনো রাস্তায়। স্টারডম কেমন করে এনজয় করেন? স্টারডম আমি এনজয় করি, রাস্তায় বেরোলেই এনজয় করি। লোক যখন আমার প্রশংসা করে, দুটো ভালো মন্দ কথা বলে, এবং মানুষ হিসেবে কথা বলে, আমার মনে হয় সেটাই আমার সাকসেস। না শুধুমাত্র স্ক্রিন রিলেটেড কথা বলে, তার সংসারের কথা বলে, তার মেন্টাল অবস্থার কথা যখন আমাকে বলে, একটা লোক টিভিতে দেখে, ওইটুকুনি সময় আমায় দেখে তারপরে যদি আমার সঙ্গে মানসিক আদান প্রদান করে, এর থেকে বড় প্রাইজ আর কি হতে পারে? তো সেইটা আমি ছোটবেলা থেকে পেয়েছি। আমার মনে হয় আমি মানুষের মধ্যে থাকা মানুষ। এবং আমাদের তো অভিনয় যে কর্মশালা, সেটাকে সাধনা বলা হয়, কারণ সেটা তো চলতে থাকে, শেষ হয় না। কোনোদিনই আমি বলতে পারবো না আজ আমি অভিনেতা হয়ে গেছি। তো সেইটা তো আমরা যে উপাদানগুলো আমরা ব্যবহার করি অভিনয়ের জন্য, সেটা তো সমাজে ছড়িয়ে আছে। নানান লোকের নানান রকম কথাবার্তা, নানান রকম সিচুয়েশন, নানান রকম সম্পর্ক, সেটাই আমরা কাল্টিভেট করি এবং আলমারিতে রেখে দিই, তারপরে অ্যাপ্লাই করি যতটা সম্ভব পারি। তো মানুষের মধ্যে না থাকলে মানুষের মন জয় করা খুব মুশকিল অভিনয় করে। কারণ এখন তো আর তুমি কোন সিনেমায় দেখো হিরো হিরোইন পাহাড়ে নাচ করছে, বা লাস্ট সিনে 64টা গুন্ডা পিটিয়ে বিয়ে হচ্ছে এইভাবে। এখন সিনেমা বাস্তব, বাস্তব কাহিনী নিয়ে হচ্ছে। ছেলে হঠাৎ বাড়ি ফিরে জানতে পারছে বাবা মার বাচ্চা হবে, একটা 35 বছরের ছেলে, আয়ুষ্মান খুরানা করেছিল, বাধাই হোক। তো এতে তোমার ফর্সা হিরো, সুন্দর দেখতে হিরো, বা গুচি শার্ট,
রেবেনের সানগ্লাস দরকার হয় না। তো এখন যেহেতু বাস্তব নিয়ে কাজ হচ্ছে, তো অভিনয়টাও ফেলে দিয়ে ব্যবহার করতে বলে, অভিনয়টাও এখন চলে না ক্যামেরার সামনে। তো থিংস আর গেটিং চেঞ্জড। এখন অভিনয়টা বেশ মানে একটু অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে করতে হয়। তথাকথিত আহ, যেভাবে আগে করা হতো সেরকম ধারাটা এখন আর নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্টই চেঞ্জ হচ্ছে। ডিরেকশন বলো, গল্প বলো, মেকআপ বলো, লাইট বলো, অভিনয়ের ধারা বলো, অভিনেতা অভিনেত্রী বলো, সবই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আপনার সেই বিখ্যাত বেশ কিছু সিরিয়াল হুম। যেগুলো মানুষের ড্রয়িং রুমে চর্চার কেন্দ্রবিন্দু হয়েছিল, হুম। টাপুর টুপুর, হুম। তোমায় আমায় মিলে, হুম। নেগেটিভ চরিত্র কিন্তু ভীষণ ভীষণ ভাবে পপুলার। হুম। রাস্তায় বেরিয়ে কখনো কোনো মজার ঘটনা বা কোনো ঘটনা হয়েছে যে প্রচুর হয়েছে, কারণ আমি তো বললাম না, আমি মানুষের মধ্যে থাকি, সেই জন্য এরকম ঘটনা আমার সঙ্গে প্রচুর হয়, মজার হয়। আহ, আমি একবার ট্রেনে যাচ্ছিলাম, তো কফি বিক্রি করছিল একজন, আমি বললাম আমাকে একটু কড়া করে দিও। তখন বলছে হ্যাঁ, দেখলেই বোঝা যায়। তো আমি বললাম, কত হয়েছে? বলছে টাকা লাগবে না, মেয়েটাকে ছেড়ে দিন। তো এরকম টাইপের কথাবার্তা আমি শুনি। এবং তারা আমার সঙ্গে রিলেট করে, এটাই জেনে ভালো লাগে। সার্থকতা, পরিশ্রমের সার্থকতা পাই। ছোট পর্দার সাথে বড় পর্দাতেও আপনার অবিরাম অবিচল, না না, সেরকম কোনো ব্যাপার নেই, ডাকলে করি। হ্যাঁ মানে পাওয়ার, বিনয় বাদল দীনেশ, এইরকম কিছু ভালো ছবিতে আপনাকে দেখা গেছে। এবং উম, বিনয় বাদল দীনেশ বলতে গিয়ে মনে পড়ে ডিরেক্টর অরুণ রায়ের কথা। ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ, ওরকম শিক্ষিত ডিরেক্টর আমি হালে কাংলা রানাওয়াতের সঙ্গে ওটা কাজ করলাম, ইমার্জেন্সি, যেটা নেটফ্লিক্সে এখন চলছে। হল রিলিজই করেছিল, নেটফ্লিক্সে এখন নিয়ে নিয়েছে। তো এই ছবিগুলোর সঙ্গে প্রথম থেকে যুক্ত থাকার কারণে যে একাগ্রতা, যে পরিশ্রম, যে রিসার্চ ওয়ার্ক দেখেছি, অরুণ রায়ের মতন পরিষ্কার মাথা, শিক্ষা, আমি মানে অসাধারণ। মানে আমার সেই শিক্ষা নেই যে আমি ওনার সম্বন্ধে কথা বলবো। সিনেমাটাকে যাপন করা যাকে বলে, অরুণ রায় সেরকম একটি মানুষ ছিলেন। আমরা যারা অভিনয়ের ছাত্র, তাদের কাছে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে খুব শিগগিরই, খুব কয়েকটা কাজ করে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। মাত্র 5টা না 6টা কাজ করেছেন, এবং ওনার কাছে আরো 120টা গল্প ছিল। আমরা জানি, যারা আমরা খুব ক্লোজ ছিলাম, যাদের উনি খুব ভালোবাসতেন। 120টা পেপার কাটিং ছিল, যেটা প্রত্যেকটা ছবি হিট হতে পারতো। যেরকম ওনার প্রথম দিকের ছবি 11 হিট, চোলাই হিট, হীরালাল হিট, বিনয় বাদল দীনেশ হিট, বাঘা যতীন করেছে দেবকে নিয়ে, এত বড় ভেঞ্চার। তো আরো 120টা কাজ কলকাতা, ইন্ডিয়া, পৃথিবী মিস করলো। বাংলা ইন্ডাস্ট্রির লস। প্রচন্ড বড় লস। কাজ করতে গিয়ে সেটের মধ্যে, সেটা ধারাবাহিক হোক বা বড় পর্দায়, কোনো মজার ঘটনা? সবসময় মজা করি, ভীষণ মজা করি। মানে আমাদের সঙ্গে, মানে আমি তো নিজে এটা বলতে পারবো না, আমার যারা কো আর্টিস্ট তাদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবো। আমার দেখা মানে আমি আপনার সাথে যখন প্রথম গিয়েছিলাম তোমায় আমায় মিলের সেটে, আচ্ছা। তো সেখানে আমি আপনাকে দেখেছি আপনি কতটা স্বতঃস্ফূর্ত ভাবে মজা করেন সমস্ত কিছু নিয়ে, এটা আমার চাক্ষুষ। হ্যাঁ। তো এইরকম একটা যে মজার ঘটনা আমাকে বলেন। না, মজা করতে হয়, কারণ ব্যাপারটা কি জানো তো, তোমাকে প্রচন্ড অভিনয় করার জন্য প্রচন্ড কনসেন্ট্রেশন দরকার। সবকিছু, পৃথিবীর সবকিছু ভুলে এই ভালো করে একটা কাজ করার জন্য প্রথম যেটা দরকার, সেটা হচ্ছে তোমার মন ভালো রাখা। তো আমার মন ভালো থাকে মানুষের সাথে, মানুষ পেলেই আমি তার সম্বন্ধে, যার সঙ্গে যেরকম সম্পর্ক সেরকম কথা বলি। বাচ্চাগুলোর পেছনে লাগি, বড়দের থেকে শিক্ষা কুড়াবার চেষ্টা করি, অজানা কাজ জানবার চেষ্টা করি, প্র্যাকটিস করি। কারোর কিছু ভালো লাগলে সেটা আলমারিতে রাখার চেষ্টা করি। সেই জন্য আমি খুব ভালো থাকি, এবং মনটা খুব ভালো থাকে। এবং সবসময় একটা ছাত্র ছাত্র ব্যাপার হলে কি হয়, দোষ করলেও ফ্যাল ফ্যাল চোখে ডিরেক্টরের দিকে তাকিয়ে থাকা যায়, একটু শিখিয়ে দাও না। তো সেই জন্য বাইরে অ্যাটিটিউডটাও দেখাই না। কারণ অ্যাটিটিউডের দাম হচ্ছে আমার কাছে অ্যাকশন থেকে কাট, অ্যাকশনে শুরু হবে আমার অ্যাটিটিউড, শুরু হবে কাট হবে আমার অ্যাটিটিউড, শেষ হবে। তারপরে আমি যে কোনো জায়গায় বসে মাটির ভাঁড়ে চা খেতে পারি, ফুচকা খেতে পারি, কারণ দোস্ত করিনি, অভিনয় করি। খুব সাধারণ থাকতে ভালোবাসি। সবাই মিলে মজা করে কাজ করি, সময়টা কাটে। কারণ আমরা বাড়িতে থাকি কতক্ষণ, 4-5 ঘন্টা। রাত্রিবেলা ধরো 10টার সময় বাড়ি ফিরলাম, পরিষ্কার টরিষ্কার হয়ে খেয়ে দিয়ে 12টা থেকে 2টো, বেশিরভাগ দিন 12টা থেকে 2টো একটু আড্ডা মারলাম। আমার
পুত্র মানে আমার চার পেয় পোষ্য ভবেশ, তার সাথে খেললাম, বউয়ের সঙ্গে আড্ডা মারলাম, সিনেমা দেখলাম, সিরিজ দেখলাম, ঘুমিয়ে পড়লাম, 4 ঘন্টা ঘুমিয়ে আবার সকাল 7টা-8টার সময় বেরিয়ে আবার রাত্রির 10টা, মানে আমরা মেকআপ রুমে বা সেটে বাড়ির থেকে বেরিয়ে ওইখানটাই বেশি থাকি, ওটা আমাদের ফ্যামিলি ওটাই হয়ে যায়। বাড়ি। হ্যাঁ, সেই জন্য অপরের দুঃখ কষ্ট ভাগ করা, আনন্দ শেয়ার করা, এইসব নিয়েই কাটে। হটস্টারের একটা কাজ করেছেন আপনি, কালা। কালা কালা, হ্যাঁ, অভিজ্ঞতাটা যদি বলেন, মানে খুব ভালো, ও তো ভীষণ ভালো ডিরেক্টর, মানে অত নাম করা ডিরেক্টর বিজয় নাম্বিয়ার। হঠাৎ আমি অডিশন দিয়ে সিলেক্ট হয়ে গেলাম এবং আমার ভাগ্য খারাপ, ওখানে একটা ব্রিজ ওড়াবার সিন ছিল, সেবার ব্রিজে শুটিং হচ্ছিল। তো কোনো একটা টেকনিক্যাল ইস্যুতে ব্লাস্টটা একটু বেশি হয়ে যায়, ব্রিজে চিড় ধরে, ন্যাশনাল হেরিটেজ। জেনান দেয়ার 50 লাখ টাকা ফাইন করা হয়, 16 জনকে গ্রেপ্তার করা হয় এবং সেই কারণে কলকাতার শিডিউল ক্যান্সেল করে আমাদের বম্বেতে নিয়ে মোটামুটি একটা পাঠ করেই ফিরিয়ে দেওয়া হয়। আমাকে বম্বেতে কে চেনে, কেউ চেনে না, কিন্তু প্রবলেম হচ্ছে আমার সঙ্গে ছিলেন মিতা বশিষ্ঠ, ভীষণ গুণী অভিনেত্রী, তোমরা সবাই চেনো। ওনার পাঠও তুমি দেখলে বুঝতে পারবে, ওনার পাঠও কমে গেল। খুব মজার চরিত্র ছিল, একটা দুধে পলিটিশিয়ানের চরিত্র ছিল, যেটুকু চান্স পেয়েছি করার চেষ্টা করেছি, এইটুকুনি। এরকম আরো গোটা 20-25 কাজ এখন আমায় করতে হবে। অভিনেতা দেবরাজ মুখার্জি নেপোটিজমে বিশ্বাস করেন? নিশ্চয়ই করেন, উচিত। আমি একটা কাজ করব, আমি কাকে নেবো না নেবো সেটা তো আমার ব্যাপার। আমরা আজকে আলিয়া ভাটকে দেখছি, টাইগার শ্রফকে দেখছি, আর ভাবছি হ্যাঁ এদের বাবা কাকারা আছে, ফর্সা সুন্দর দেখতে, দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু এরা যে 3, 3.5, 4 বছরের পর থেকেই কারণ জোহার কাকুর পিছনে দাঁড়িয়ে আছে, সেটা আমরা কোথাও দেখি না, কোনো ম্যাগাজিনে বেরোয় না। ওরা সব সময় ওরা ক্যামেরার পিছনে কাজ করে, সে ঋত্বিক রোশন হোক, ইমরান হাশমি হোক, আলিয়া ভাট হোক, রণবীর সিং হোক, রণবীর কাপুর হোক, সবাই ক্যামেরার পিছনে কাজ করেছে, তবে কনভিনসিংলি ক্যামেরার সামনে ওগুলো করতে পারে। হ্যাঁ, আজকে আমার সঙ্গে যে আছে সে যদি ভালো কাজ করে, আমি রিস্ক নিতে যাবো বাইরের থেকে? আমি তাকেই না নেবো, সে ভালো চেহারা, ভালো নাচে, ভালো অভিনয় করে, প্রোডাকশন ফ্রেন্ডলি, আমি ডাকলেই চলে আসবে, কোনো ট্যান্ট্রামস নেই, আমি তো তাকেই কাজ দেবো। আমি নেপোটিজমে বিশ্বাস করি না। তুমি কি, আমি তোমাকে ভালোবাসি, তোমার মধ্যে যদি পার্টস না থাকে আমি তোমায় কটা কাজ দেবো? দর্শক তো তোমার কাজ দেবে না, আমি দিলেও তো তোমার কাজ দেখবে না, চ্যানেল ঘুরিয়ে দেবে। ট্যালেন্ট ছাড়া কিছু হয় না, নেপোটিজম বলে কিছু হয় না। বেশ। এখন শোনা যায় সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে কাস্টিং করা হয়, মানে এটা কি সত্য? হ্যাঁ, সত্য। এটা কতখানি এফেক্ট করছে না, এটা তাই কতখানি যারা ভালো করছেন দিক? তারা আমার থেকে অনেক বেশি শিক্ষিত, আমি কি বলবো। এবার আমাকে যে পাঠটা দেওয়া হয় আমি করি, এবার আমি যার সাথে করছি সে ফলোয়ার দেখে এসছে না গৌতম হালদারের কাছে নাটকের শিক্ষা নিয়ে এসছে, সেটা তো আমার লুক আউট নয়, সেটা তার তার জীবন। এবার ফলোয়ার নিশ্চয়ই চ্যানেলরা লাভ করছে, যে সিনেমার প্রডিউসার লাভ করছে, তবেই না নিচ্ছে। রাজুদা পরোটা, এই পকেট পড়া। পকেট পরোটা, তারপর এই যে কি, আমি তো একটা সিরিয়াল করতাম, আমার সঙ্গে স্যান্ডি শাহ পাঠ করতো। এবার ব্যাপারটা হচ্ছে অভিনয় তো মানে আমি যা করছি সেটাই পরপর করে যাচ্ছি, ওটা তো অভিনয় নয়। আমি তো স্যান্ডি শাহকে যে 2-3 বার দেখেছি, আলাদা কিছু দেখিনি, তাই আমি কেউ অভিনেতার দরজা কোনোদিনই দিতে পারবো না। আর অভিনয় সাকসেসফুলি বছরের পর বছর করে যাওয়া রিল থেকে এসে, আমি এটা বিশ্বাস করি না সম্ভব, কারণ অভিনয়ের জন্য প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড শিক্ষা দরকার। সেটা যখন কেউ অভিনয় করতে আসবে আহ, বুঝবে, আগে না বুঝবে তখন বুঝবে, ঠেকে শেখে বলে না, তখন বুঝবে যে অভিনয়ের জন্য কি কি শিক্ষা দরকার, কতখানি একাগ্রতা দরকার, কি কি প্র্যাকটিস দরকার, অভ্যাস দরকার, তখন লোক বুঝতে পারে। আমার মনে হয় না রিলের সঙ্গে, রিল যারা করে এসেও ভালো অভিনয় করছেও আছে। হ্যাঁ, আমি বলছি না রিল করাটা খুব মানে বাজে কাজ বা অদরকারি কাজ, যারা করছে ভালো করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, তার মধ্যে অভিব্যক্তি আছে বলেই তাকে ডাকা হচ্ছে। এরপরে কিন্তু লং রেসে তুমি আমাকে দেখিয়ে দাও কোন রিল ভালো অ্যাক্টরের দরজা পেয়েছে, রিল মেকার সেই ইয়ে সম্মানটা পেয়েছে, তুমি আমাকে দেখিয়ে দাও, আমার মনে হয় না কেউ আছে। সো আমি বলছি না ভবিষ্যতে কেউ থাকবে না, কিন্তু সে তাহলে পড়াশোনাটা করেছে। অভিনয় করার জন্য পড়াশোনা দরকার, রিল আর অভিনয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। একদমই তাই। আমি ভালো অভিনয় করি, আমি ভালো রিল বানাতে পারি না। ভালো রিল করে সে ভালো অভিনয় করতে পারে না, হতেই পারে। নতুনরা শুরু করতে চায়, অনেকেই শিখে আসে, হুম। কিন্তু সঠিক পথটা জানে না, হুম। মানে কিভাবে শুরু করলে কোথায় যেতে হবে, কোথায় গিয়ে ছবি জমা দিতে হবে, হুম। বা কার সাথে দেখা করতে হবে, এটা অনেকখানি তারা জানে না। হুম। তাদের জন্য যদি আপনি কিছু রুট ম্যাপ দেন। রূপ ম্যাপ বলতে দেখো, শেখার ক্ষেত্রে অভিনয় নিয়ে যে সংঘর্ষ, সেটা যদি কাটাতে চায় কেউ, তাহলে একমাত্র উপায় হচ্ছে নাটক। আর যদি চান্স পাওয়া নিয়ে মাথা ব্যথা থাকে,
সেটা হচ্ছে এখন অনেক কাস্টিং ডিরেক্টর হয়ে গেছে, কাস্টিং এজেন্সি হয়ে গেছে, কিছু ফেকও আছে। এখানেই তো পা দিয়ে বসে নতুন হ্যাঁ। জেনারেশন না জানার ফলে। হ্যাঁ, তবে আমার দেখা এখনো পর্যন্ত বেস্ট জায়গা যেখানে গেলে ঠিকঠাক সুযোগ পাওয়া যায়, ওপাস বলে একটা জায়গা যেখানে আমিও মাঝে মাঝে ওয়ার্কশপ নিই। ওরা কাস্টিং ডিরেক্টরদের নিয়ে ক্লাস নেওয়ায়, এবং ওখানে কোনো শনি রোববার নেই। সোম থেকে রোববার, শনি বুধবার গেলেও প্র্যাকটিস করতে পারবে। ভালো ভালো সিনেমা দেখানো হয়, বই আছে, স্ক্রিপ্ট দেওয়া হয়, প্র্যাকটিস করার জন্য ক্যামেরায় শ্যুট করানো হয় লেপেল পরিয়ে। ভীষণ প্রফেশনাল ভাবে 7 দিন অভ্যাস করানো হয়। তো এবং ওদের স্টুডেন্টরা হইচই থেকে আরম্ভ করে, সৌরভ গাঙ্গুলির সঙ্গে অ্যাড থেকে আরম্ভ করে সব জায়গায় খুব ভালো বাংলা সিরিয়াল সিনেমা ভালোভাবে কাজ করছে, ভালো অভিনয় করছে, আস্তে আস্তে খুব ভালো জায়গায় যাচ্ছে ওটা। তো ওটা খুব ভালো ভালো ঠিকঠাক জায়গা আমার মনে হয়। বাংলা সিনেমার ভবিষ্যৎ মানে কোন দিকে এগোচ্ছে? বাংলা সিনেমার ভবিষ্যৎ ভালো, খারাপ না, কারণ বাচ্চারা আসছে নতুন নতুন ভাবনা নিয়ে। কাজ কমেছে। কাজ কমেছে, হ্যাঁ, যে পয়সাটা লাগে সে পয়সাটা কেউ দিচ্ছে না, কারণ লাভ আসছে না বলে। হ্যাঁ, আজকে আমি যদি একটা সিনেমা বানাই, সেটা যদি আমি লাভ না পাই, আমি তো দ্বিতীয় ছবি বানাতে পারবো না। সেটা হচ্ছে, এবার সেটার জন্য ওই উপরের দিকের কিছু ঝামেলা আছে, সেটার মধ্যে তো আমি জানি না, মানে আমি তো বুঝি না এইসব ব্যাপার কি হচ্ছে না হচ্ছে, ওই দিকে ঝামেলাটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। বেসিক্যালি মেন ঝামেলা হচ্ছে এটাই, টাকা যদি ফেরত না পায় তাহলে একটা প্রডিউসার কি করে টিকে থাকবে। সেই জন্যই কাজ কমে গেছে। আগে যেখানে বছরে 80-90টা 120টা সিনেমা হতো, এখন একটা দুটো তিনটে হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়, কিন্তু দিন বদলাবে, কারণ ক্রিয়েটিভ লোকরা চুপ করে বসে থাকতে পারে না। দিন বদলাক, আমরা নতুন নতুন বাংলা সিনেমা দেখতে পাই, এটা আমরাই চাইবো। আমরা শেষ করবো কিছু র্যাপিড ফায়ার দিয়ে। হুম। প্রিয় 3টি চরিত্র নিজের করা। অবভিয়াসলি টাপুর টুকুর, দ্বিতীয় তোমায় আমায় মিলে, তৃতীয় বিনয় বাদল দীনেশ। প্রিয় অভিনেতা আপনার বাংলাতে? বাংলায় উত্তম কুমার, হিন্দিতে মনোজ বাজপেয়ী, অভিনেত্রী? বাংলায় অপর্ণা সেন, হিন্দিতে বিদ্যা বালান। বর্তমান সময়ের অভিনেতা বাংলায় প্রিয় লিস্টে আপনার বাংলা এবং হিন্দি, মানে বলিউড বাংলা মিলে? বলিউডে রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, শাহিদ কাপুর, রণবীর সিং, রণবীর কাপুর, সব কাউকে তুমি ফেলে দিতে পারবে না। সবাই প্রত্যেক দিন খেটে যাচ্ছে, ওদের মানে কাজ দেখলেই বোঝা যায়। তুমি চেহারা বলো, তুমি নাচ বলো, তুমি অভিনয় বলো, তুমি নিজের ক্যারেক্টার চেঞ্জ বলো, হেয়ার স্টাইল বলো। ভিকি কৌশলকে দেখো, শান বাহাদুরও করছে, আবার অন্য ছাওয়াও করছে। ছাওয়াও করছে, কমার্শিয়াল মুভি করছে। মাসানে যখন দেখেছিলাম তখন কি দেখে দেখে বুঝতে পেরেছিলাম এই ছেলেটা একদিন সাম বাহাদুর করবে। সো দ্যাটস হোয়াট সাকসেস মিনস টু মি। নিজেকে নিজে ছাপিয়ে যাওয়া। বাংলায় বাংলায় সবাই তো ভালোই করছে, দেব ভালো করছে। আপনার প্রিয়? আমার প্রিয় অভিনেতা বলতে তো এখন বলতে হয় উম, মানে হিরো, না, হিরো হতে হবে এমন অভিনেতা, কোনো না, অভিনেতা। অভিনেতা অভিনেতা নিয়ে আমাদের কি বলে ধ্যাৎ, দেখেছো, আমার ফরাজদাকে খুব ভালো লাগে, আমার রনিদাকে খুব ভালো লাগে, আমার তনিমাদির অভিনয় খুব ভালো লাগে, আমার তুলিকাদির অভিনয় খুব ভালো লাগে। যারা কিছুটা ভাবে অভিনয় করার আগে কি করবে, এরকম কাজ দেখলে ভালো লাগে। যারা সেটা, বা পরান্দাকে তো মানে আমি চোখে হারাই, জাস্ট সুইট, সো সুইট টু ওয়াচ হিম। তো আর অনেকে আছে এখন, দেবাশিস আছে নতুন, ওই যে মন্দার করলো, ও ভালো। আত্মদীপ বলে নতুন এসে খাকিতে করলো, একটা সিন করেছিল, এখন আমার সঙ্গে শুভ বিবাহ করে, ভীষণ ভালো অভিনেতা। প্রাণ জুড়িয়ে যায় এদের অভিনয় দেখলে, খুব ভালো অভিনেতা। আপনার প্রিয় 3টে মুভি রিসেন্ট কার? এখনকার এখনকার 3টে প্রিয় মুভি হচ্ছে এত দেখি না আসলে, সিরিজ প্লিজ 4 কোটি কোনটা সিনেমা কোনটা সিরিজ সেটাই ভুলে যাই। আহ, একটু নাম বলো না, রিসেন্টলি কি কি বেরোলো যেন বেশ। মনে পড়ছে যেগুলোর কথা, ছাওয়া। ছাওয়া, বলিউডে হ্যাঁ ছাওয়া খুবই ভালো সিনেমা, ছাওয়া একটা। আরেকটা ভালো সিনেমা বাংলাতে বলুন একটা। বাংলাতে ভালো সিনেমা, অঙ্ক কি কঠিন ভালো হয়েছে, অঙ্ক কি করতে? অঙ্ক কি কঠিন খুব ভালো হয়েছে। একেন বাবু, একেন বাবু একেন বাবু মজার,
দেখো আমরা মানে সিনেমা থেকে তো সবসময় যেগুলো আশা করি, আমি তো এটাও আশা করি যে এই যে কাজকর্ম, হ্যাঁ দেন ফোন, কাজ ক্যান্সেল, কাজ হলো, আউটডোর ইনডোর, এই যে তুমি ইন্টারভিউ নিতে আসবে সেটার একটা ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এর মধ্যে 3 ঘন্টা বসে আছি এন্টারটেনমেন্ট, ভুল ভাল। সেখানে একটা একেন বাবুতে একটা কমেডি, একটা টাচ, একটা মার্ডার মিস্ট্রি, বেশ ভালো লাগে আমার। জয়দীপদার মেকিং খুব ভালো লাগে, আমি এনজয় করি। এই ছবিগুলো ভালো লেগেছে আমার। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো একটা দেখা episode এ। হবে, দেখা হবে।